আসসালামু আলাইকুম। আজ আমি মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে মূলত আলোকপাত করব। মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা, বেসিক economics problem. মৌলিক অর্থনৈতিক সমস্যা বা বেসিক ইকোনমিক্স প্রবলেম, এখানে মূলত আলোচনা করব। আমরা জানি মানুষের অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দ্বারাই মূলত মানুষের অসীম অভাব পূরণ করতে হয়। এক্ষেত্রেই দেখা যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা মূলত উৎপাদন, ভোগ এবং বন্টন। উৎপাদন, ভোগ এবং বন্টন। উৎপাদন, ভোগ এবং বন্টন, এই তিনটার প্রেক্ষিতেই এই সমস্যাটা আমাদের সৃষ্টি হয়। মূলত আমরা কি উৎপাদন করব, কিভাবে ভোগ করব বা কে ভোগ করবে এবং বন্টনটা কিভাবে হবে, এর প্রেক্ষিতে এই মৌলিক অর্থনৈতিক সমস্যাটা দেখা দেয়। এক্ষেত্রে মৌলিক অর্থনৈতিক সমস্যা অর্থনীতিতে মূলত তিনটি। কয়টি? মূলত তিনটি। সেগুলো কি কি? এক নম্বর হচ্ছে কি উৎপাদন, কি বা কিভাবে উৎপাদন করব, কি উৎপাদন করা হবে বা কি উৎপাদন করব। দুই নম্বর হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। আর তিন নম্বর হচ্ছে কার জন্য উৎপাদন করব। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টা পেলাম? আমরা মূলত একটা পাচ্ছি কি উৎপাদন করা হবে, দুই নম্বর পাচ্ছি কিভাবে উৎপাদন করা হবে, তিন নম্বর পেয়েছি কার জন্য উৎপাদন করা হবে। এই তিনটি সমস্যাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। এখন এই তিনটি বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এক নম্বর কি আছে? কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে। এখন একজন উৎপাদক যখন উৎপাদন করতে যাবেন, তখন তিনি ভাববেন যে আমি কোন দ্রব্যটা উৎপাদন করব। মূলত উৎপাদক ওই দ্রব্যটি উৎপাদন করবে যে দ্রব্যটির সমাজে বা বাজারে বা দেশে চাহিদা রয়েছে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে মূলত উৎপাদকের উৎপাদিত দ্রব্যটা উনি বাজারে বিক্রয় করতে পারবেন, দ্বিতীয়ত বিক্রি করতে পারবেন। ফলে কি হবে? ওই উৎপাদক লাভবান হবে। দ্বিতীয়ত ওই উৎপাদিত দ্রব্য যারা ক্রেতা বা ভোক্তা, তারা দ্রব্যটি ভোগ করে তার অভাব পূরণ করবে। সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে দ্রব্যটি আমাদের সমাজের প্রয়োজন বা চাহিদা আছে, মূলত ওই দ্রব্যটি আমরা উৎপাদন করব। উদাহরণস্বরূপ বলা যায়, আমাদের দেশে সাধারণত আমরা ভাত খাই। তাহলে আমাদের ভাতের বা চালের চাহিদা রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? ধান উৎপাদন করতে হবে। এখন ধানের পরিবর্তে আমরা যদি গম, ভুট্টো অথবা বিদেশি বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার ওই রকম উৎপাদন করি,
তাহলে কি হবে, একদিকে আমাদের যে উৎপাদক সে তার উৎপাদিত দ্রব্যগুলো বাজারে বিক্রয় করতে পারবে না, এক্ষেত্রে সে ক্ষতির সম্মুখীন হবে। অপরদিকে কি হবে, অপরদিকে আমরা যারা ভোক্তা তারা কি হবে, তারা ওই তাদের প্রয়োজনীয় দ্রব্য অর্থাৎ চাল পাবে না। সেক্ষেত্রে একদিকে উৎপাদক ক্ষতিগ্রস্ত হবে, অপরদিকে ভোক্তারা তার মানে প্রয়োজনীয় দ্রব্য বাজারে পাবে না। এই কারণে আমাদের ভাবতে হবে আমি কি উৎপাদন করব, অর্থাৎ ওই দ্রব্যটি আমি উৎপাদন করব যে দ্রব্যটির আমাদের দেশে প্রচলিত বা আমাদের দেশে চাহিদা রয়েছে। সেক্ষেত্রে আমি একটা উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা এটি প্রকাশ করতে পারি যে আমি কি উৎপাদন করব, কি উৎপাদন করব। এক্ষেত্রে আমি একটা উৎপাদন সম্ভাবনা রেখা নিতে পারি, উৎপাদন সম্ভাবনা রেখা নিতে পারি। এখানে হচ্ছে ওয়াই এক্স, ভূমি অক্ষ হচ্ছে এক্স দ্রব্য, লম্ব অক্ষ হচ্ছে ওয়াই দ্রব্য। আমি বুঝালাম যে ভূমি অক্ষে আমি এক্স দ্রব্য বিবেচনা করছি, লম্ব অক্ষে আমি ওয়াই দ্রব্য বিবেচনা করছি। এখানে এবি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এই এবিটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই এবি রেখা দ্বারা আমি বোঝাচ্ছি যে এবি উৎপাদন সম্ভাবনা রেখার ভূমি অক্ষে এক্স দ্রব্য উৎপাদন নির্দেশ করতেছে ও লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করতেছে। এখন আমি যদি মনে করি যে সমাজে শুধুমাত্র ওয়াই দ্রব্যের প্রয়োজন আছে, তাহলে উৎপাদক কী করবে, এই বিন্দুতে উৎপাদন করবে। সেক্ষেত্রে ওয়ে পরিমাণ হবে কি দ্রব্য, ওয়াই দ্রব্য। ওয়ে পরিমাণ হবে কি দ্রব্য, ওয়াই দ্রব্য, আর এক্স দ্রব্যের উৎপাদন সেক্ষেত্রে হবে 0। অনুরূপভাবে সমাজে যদি শুধুমাত্র এই এক্স দ্রব্যের প্রয়োজন হয়, তাহলে কি হবে, তাহলে উৎপাদক বি বিন্দুতে উৎপাদন করবে। কি বিন্দুতে উৎপাদন করবে, বি বিন্দুতে। সে যদি বি বিন্দুতে উৎপাদন করে তাহলে ও বি পরিমাণ সে কি দ্রব্য উৎপাদন করতেছে, এক্স দ্রব্য, সেক্ষেত্রে ওয়াই দ্রব্য উৎপাদন 0। এখন আমরা মনে করতেছি যে সমাজে এক্স এবং ওয়াই দুটো দ্রব্যের প্রয়োজন আছে, এক্স এবং ওয়াই দুটো দ্রব্যেরই প্রয়োজন আছে। তাহলে কি করব, আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার একটা অনুরূপ আর একটা বিন্দু নেব। সাপোজ এখানে আমি একটা বিন্দু বিবেচনা করলাম, সেটা হলো কি সি বিন্দু। আমি একটা বিন্দু বিবেচনা করলাম কি সি বিন্দু। সি বিন্দু যে বিন্দু বিবেচনা করছি, এখান থেকে আমি এদিকে একটা মানে লম্ব টানবো, এদিকে আরেকটা লম্ব টানবো। এই যে এখানে ও সেট করছে সাপোজ y2 বিন্দুতে, এখানে সেট করছে x1 বিন্দুতে। এই নামগুলো আমি ইচ্ছামতো দিতে পারবো, x1 x2 বা y1 2 এমন নবীগণক যে কোনো নাম আমরা দিতে পারবো, সমস্যা নেই। এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে যখন সি বিন্দুতে একজন উৎপাদক উৎপাদন করতেছে, তখন সে ও y2 পরিমাণ কি দ্রব্য উৎপাদন করতেছে, ওয়াই দ্রব্য, আর ও x1 পরিমাণ কি দ্রব্য উৎপাদন করতেছে, এক্স দ্রব্য। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই দ্রব্য বেশি উৎপাদন হচ্ছে, এক্স দ্রব্য কম উৎপাদন হচ্ছে, অর্থাৎ ওয়াই দ্রব্যের পরিমাণ আমাদের বেশি লাগতেছে আর এক্স দ্রব্যের পরিমাণ আমাদের কম লাগতেছে। এখন আমরা যদি বাস্তবে চিন্তা ভাবনা করি যে না, আমাদের এক্স দ্রব্যের চাহিদা বেড়ে গেছে ওয়াই দ্রব্যের তুলনায়, এক্স দ্রব্যের চাহিদা বেড়ে গেছে ওয়াই দ্রব্যের তুলনায়, তাহলে আমরা কী করবো, সেখানে আরও একটা বিন্দু ডি বিবেচনা করতে পারি। এই বিন্দুগুলোর নাম আমরা যে কোনো দিতে পারি, এবিসিডি দিতে হবে এরকম না, যে কোনো নাম আমরা দিতে পারি। এইখানে যখন আমরা ডি একটা বিন্দু বিবেচনা করছি, তখন ডি থেকে আবার দুইটা লম্ব টানবো। এখানে লম্ব অক্ষে আমরা y1 সেট করছে, ভূমি অক্ষে x2 সেট করছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডি বিন্দুতে যখন একজন উৎপাদক উৎপাদন করতেছে, তখন ও y1 পরিমাণ সে কি দ্রব্য উৎপাদন করতেছে, ওয়াই দ্রব্য উৎপাদন করতেছে, এবং ও x2 পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করতেছে। তাহলে সি থেকে ডি বিন্দুতে যখন সে উৎপাদনে চলে এসেছে, তখন তার ওয়াই দ্রব্য উৎপাদন কমে গেছে, এক্স দ্রব্য উৎপাদন বেড়ে গেছে। ওয়াই দ্রব্য উৎপাদন কমে গেছে, এক্স দ্রব্যের উৎপাদন কমে গেছে। এখন এই এবি উৎপাদন সম্ভাবনা রেখার কোন বিন্দুতে উৎপাদন নির্ধারণ করবে, উৎপাদক কোন বিন্দুতে উৎপাদন করবে, এটি মূলত নির্ভর করবে সমাজে এই এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য কোন দ্রব্যের চাহিদা কতটুকু তার উপর।
এটি হচ্ছে মূলত উৎপাদন সম্ভাবনা রেখা। এটি হচ্ছে মূলত কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে। যে দ্রব্যটির আমাদের বেশি প্রয়োজন, এক্স দ্রব্যের বেশি প্রয়োজন হলে এক্স দ্রব্যের এই বি বিন্দুতে উৎপাদন করবে, ওয়াই দ্রব্যের বেশি প্রয়োজন হলে এ বিন্দুতে উৎপাদন করবে, অথবা দুটি দ্রব্যের প্রয়োজনের ক্ষেত্রে সি বিন্দুতে যদি উৎপাদন করে তাহলে ওয়াই দ্রব্যের তুলনায় এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্য বেশি উৎপাদন হচ্ছে। আবার যদি ডি বিন্দুতে উৎপাদন করে তাহলে ওয়াই দ্রব্যের তুলনায় এক্স দ্রব্যের বেশি উৎপাদন হচ্ছে। এটি কি উৎপাদন করা হবে মূলত সমস্যা। এখন আসি কিভাবে উৎপাদন করা হবে। 2 নম্বর কি বলা হয়েছে, কিভাবে উৎপাদন করবে। কিভাবে উৎপাদন করা হবে। উৎপাদন করতে গিয়ে আমরা উৎপাদন করতে গেলে যে উপকরণগুলো লাগে এর মধ্যে হচ্ছে আমরা কি লাগে, ভূমি লাগে, ভূমি। 2 নম্বর কি লাগে, শ্রম লাগে। 3 নম্বর কি লাগে, মূলধন লাগে। 4 নম্বর কি লাগে, সংগঠন লাগে। এই উৎপাদন উপকরণ কয়টা, 4টা। উৎপাদনের উপকরণ কয়টা, 4টা। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টা উপকরণের মধ্যে এই কিভাবে উৎপাদন করা হবে এখানে মূলত আমরা 2টা উপকরণ নেব। এই ভূমিকে বাদ দেব, সংগঠনকে বাদ দেব। কি নেব, এই শ্রম আর যাই হচ্ছে মূলধন। শ্রম হচ্ছে লেবার, লেবারের এল, মূলধনের হচ্ছে কে। মূলত এখানে আমরা দেখাবো শ্রম এবং মূলধন। শ্রম এবং মূলধন। 1 নম্বর হচ্ছে শ্রম, লেবার। 2 নম্বর হচ্ছে মূলধন, ক্যাপিটাল। এই দুটো উপকরণ নিয়ে যখন আমরা উৎপাদন করতে যাব তখন আমরা দেখব যে কোন উপকরণের দাম কম না বেশি। মূলত যে উপকরণের দাম কম, যে উপকরণটা সহজে পাওয়া যায় ওই উপকরণটা বেশি দিয়ে আমরা উৎপাদন করব। আর যে উপকরণ আমাদের কাছে দুর্লভ বা উৎপাদন করতে গেলে খরচ বেশি হবে সেই উপকরণটা আমরা কম ব্যবহার করব। এর মূল কারণ হচ্ছে উৎপাদকের মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। একজন উৎপাদকের মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। তিনি সবসময় চাবেন যে সর্বাধিক মুনাফা অর্জন করতে। এক্ষেত্রে আমরা যদি আমরা শ্রম বেশি দিয়ে উৎপাদন করি তাহলে এটাকে বলা হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থা। শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থা। আবার যদি আমরা মূলধন বেশি দিয়ে উৎপাদন করি তাহলে মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থা। মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থা। এখন বিশ্বের যে সকল দেশে শ্রম বেশি বা সহজে শ্রম পাওয়া যায় সে সকল দেশে শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়। আর যে সকল দেশে মূলধন খুব সহজে পাওয়া যায় অর্থাৎ শ্রমের তুলনায় মূলধন খুব সহজে পাওয়া যায় সে সকল দেশে মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়। আমাদের মতো বাংলাদেশ জনসংখ্যা বহুল দেশে সাধারণত শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়। বিষয়টি আমি চিত্র উপস্থাপন করছি। এখানে আমি একটা চিত্র নিলাম। এখানে ও এখানে ভূমি অক্ষে আমি কি দিলাম, লেবার এল, লম্ব অক্ষে দিলাম কে, ভূমি অক্ষে কি দিলাম, শ্রম, লম্ব অক্ষে মূলধন। ভূমি অক্ষে দিলাম শ্রম, লম্ব অক্ষে মূলধন। এখানে যায় হচ্ছে এই আইকিউ, আইকিউ হচ্ছে একটি সম উৎপাদন রেখা। এটা কি রেখা, সম উৎপাদন রেখা, আইসি পয়েন্ট। আইকিউ হচ্ছে আইসি পয়েন্ট, যেটাকে বলা হয় সম উৎপাদন রেখা। এই সম উৎপাদন রেখার প্রতিটি বিন্দুতে কি করে, সম পরিমাণ উৎপাদন নির্দেশ করে। এই রেখা দ্বারা আমি দেখাবো যে সে শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থা পরিচালনা করবে নাকি মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থা
পরিচালনা করবে। সাপোজ এখানে আমি একটা বিন্দু নিলাম, কি বিন্দু নিলাম? এ বিন্দু নিলাম। এই বিন্দু, এই বিন্দু থেকে এখানে আমি একটা টান দিলাম, এখানে আর একটা টান দিলাম। এইটাই যেখানে ছেদ করলো সেটা মনে হয় K2 দিলাম, এখানে লম্ব ভূমি অক্ষে দিলাম L1। এখন দেখা যাচ্ছে এই উৎপাদক যদি এই বিন্দুতে উৎপাদন করে, এই বিন্দুতে যদি উৎপাদন করে, তাহলে ও K2 পরিমাণ কী লাগিচ্ছে? তার মূলধন লাগিচ্ছে। ও K2 পরিমাণ কী লাগিচ্ছে? মূলধন লাগিচ্ছে। আর শ্রম কত লাগিচ্ছে? ও L1 পরিমাণ লাগিচ্ছে কি? শ্রম। এবং উৎপাদন এক্ষেত্রে দেখা যাচ্ছে মূলধন বেশি আর শ্রম কম। মূলধন বেশি, শ্রম কম। কীভাবে জানা গেল? এটার যে গ্যাপ বড়, এটা গ্যাপ ছোট। তাহলে এই এ বিন্দুতে কি উৎপাদন ব্যবস্থা পরিচালিত হচ্ছে? মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থা। এটা হচ্ছে কি? মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থা। এখন দেখা যাচ্ছে যে না, আমি শ্রম বেশি ব্যবহার করব আর মূলধন কম ব্যবহার করব। সেক্ষেত্রে আমি কী করবো? আমি এখানে আর একটা বিন্দু বিবেচনা করব, বি। এই বি বিন্দু থেকে এদিকে একটা যোগ দিই, যোগ দিলাম। তাহলে এখানে সাপোজ K1, এখানে L2, K1 L2। আমি দেখতেছি যখন আমি বি বিন্দুতে উৎপাদন করছি তখন আমার ও K1 পরিমাণ লাগিচ্ছে কি? মূলধন। আর ও L2 পরিমাণ লাগিচ্ছে কি? শ্রম। এক্ষেত্রে আমার দেখা যাচ্ছে মূলধন কম আর শ্রম বেশি, অর্থাৎ বেশি পরিমাণ শ্রম আর অল্প পরিমাণ মূলধন দিয়ে আমি বি বিন্দুতে উৎপাদন করতে পারতেছি। এটাকে বলা হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থা। শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থা। শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থা। এখন উৎপাদক নির্ধারণ করবে যে আমি এ বিন্দুতে উৎপাদন করব না বি বিন্দুতে। উৎপাদক যদি এ বিন্দুতে উৎপাদন করে তাহলে মূলধন বেশি আর শ্রম কম লাগবে, আর যদি বি বিন্দুতে উৎপাদন করে তাহলে মূলধন কম আর শ্রম বেশি লাগবে। এটি হচ্ছে কিভাবে আমি উৎপাদন করব, অর্থাৎ আমি মূলধন বেশি দিয়ে উৎপাদন করব না শ্রম বেশি দিয়ে উৎপাদন করব। এই হলো কিভাবে উৎপাদন করা হবে। এখন আসছে 3 নম্বর পয়েন্ট, কার জন্য উৎপাদন করব। 3 নম্বর কি হচ্ছে? কার জন্য উৎপাদন করব। আমি যে এই যে উৎপাদিত দ্রব্যটা আমি যে উৎপাদন করলাম, এই দ্রব্যটা আসলে কি হবে? মূলত জনগণ ভোগ করবে। তাহলে জনগণ যে দ্রব্যগুলো ভোগ করে অথবা ব্যবহার করে, মূলত আমরা সেই দ্রব্যগুলো উৎপাদন করব। এখন আমি দুইটা ভাগে বিষয়টা বোঝাতে চেষ্টা করি। মনে করি ধনী আর গরিব, ধনী আর গরিব, ধনী আর গরিব। আমাদের দেশে সাপোজ মনে করলাম যে আমাদের দেশে ধনী লোক সবাই, আমাদের দেশে ধনী লোক সবাই, গরিব নাই। ধনী লোক যদি সবগুলো হয়ে থাকে তাহলে ধনী লোক যে দ্রব্যগুলো ব্যবহার করে, যে দ্রব্যগুলো ভোগ করে, মূলত আমাকে ওই দ্রব্যগুলো উৎপাদন করতে হবে। আর যদি মনে করি যে আমাদের দেশে কোনো ধনী লোক নাই, শুধু গরিব লোক আছে, ধনী লোক নাই, সবগুলো লোক গরিব, তাহলে আমাকে ভাবতে হবে যে গরিব লোকগুলো যে ধরনের দ্রব্যগুলো উৎপাদন ব্যবহার করে আমাকে মূলত ওই ধরনের দ্রব্যই উৎপাদন করতে হবে। তাহলে আমরা কি পেলাম? যে কোন ধরনের দ্রব্য উৎপাদন করব তা মূলত নির্ভর করবে আমার সমাজে কোন দ্রব্যগুলোর চাহিদা রয়েছে, কোন দ্রব্যগুলো মানুষ ভোগ করে। এখন দেখা গেল যে আমাদের দেশে শুধু গরিব বা শুধু ধনী এরকম নেই, গরিব এবং ধনী দুটোই আছে, গরিব এবং ধনী দুটোই আছে। তাহলে আমাকে ভাবতে হবে যে ধনী কীরকম আছে, গরিব কীরকম আছে, অর্থাৎ ধনী কতগুলো কোন ধরনের দ্রব্য কী পরিমাণে ব্যবহার করে, গরিব কতগুলো কোন ধরনের দ্রব্য কী পরিমাণে ব্যবহার করে। এটাই মূলত কার জন্য উৎপাদন করব। বিষয়টা আমি চিত্রে খুব ক্লিয়ার করে দিচ্ছি, বিষয়টি চিত্রে আমি খুব
পরিষ্কার করে দিচ্ছি উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। এখানে একই ধরনের চিত্র আমি নিলাম, এখানে 0, এখানে x, এখানে y। এখন এই লম্ব অক্ষে আমি মনে করলাম যে ধনী লোক আছে, ধনী লোকের দ্রব্য। এই লম্ব অক্ষে মূলত ধনী লোক যারা থাকে তাদের দ্রব্য, আর এই ভূমি অক্ষে ধরে নিলাম গরিব শ্রেণীর দ্রব্য। এখন আমাকে দেখতে হবে যে একটা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে যে আমি কার জন্য উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব। সাপোজ এখানে একটা রেখা নিলাম উৎপাদন সম্ভাবনা রেখা AB, এ আর বি। উৎপাদন সম্ভাবনা রেখা কি নিয়েছি? AB। এই AB উৎপাদন সম্ভাবনা রেখার এ বিন্দুতে উৎপাদন করবে না বি বিন্দুতে উৎপাদন করবে, এটা মূলত নির্ভর করবে এই ধনী শ্রেণী আর গরিব শ্রেণীর লোকের মধ্যে জন্য। আমি মনে করি ধরে নিলাম আমার সমাজে সব লোক ধনী, সব লোক ধনী, কোনো গরিব লোক নেই, কোনো গরিব লোক নেই। তাহলে উৎপাদক কি করবে? এ বিন্দুতে উৎপাদন করবে। কেন করবে? তার কারণ গরিব লোকের দ্রব্যের আমার দরকার নেই। যদি সে এ বিন্দুতে উৎপাদন করে তাহলে ও এ পরিমাণ সে কি করতেছে? ধনী শ্রেণীর লোকের দ্রব্য বা ওয়াই দ্রব্য উৎপাদন করতেছে। এটাকে আমি বা ওয়াই দ্রব্য নিলাম, ওয়াই দ্রব্য। সেক্ষেত্রে কি করতেছে? ও এ পরিমাণ ধনী লোকের দ্রব্য বা ধনী শ্রেণীর লোকের দ্রব্য বা ওয়াই দ্রব্য উৎপাদন করতেছে। এদিকে এক্স দ্রব্য উৎপাদন বা গরিব শ্রেণী বা এক্স দ্রব্য উৎপাদন সেক্ষেত্রে কি হচ্ছে? 0 হচ্ছে। এক্স দ্রব্য উৎপাদন বা গরিব শ্রেণীর লোকের দ্রব্য উৎপাদন 0 হচ্ছে। আবার মনে করা যাচ্ছে যে সমাজে সকল লোকই হচ্ছে গরিব, একটা লোকও ধনী নাই, একটা লোকও ধনী নাই। সেক্ষেত্রে কি করবে? সে বি বিন্দুতে উৎপাদন করবে। সে যদি বি বিন্দুতে উৎপাদন করে তাহলে ও বি পরিমাণ সে কি দ্রব্য উৎপাদন করতেছে? গরিব শ্রেণীর দ্রব্য বা এক্স দ্রব্য, গরিব শ্রেণীর দ্রব্য বা এক্স দ্রব্য। সেক্ষেত্রে ওয়াই দ্রব্য উৎপাদন কি হচ্ছে? 0 হচ্ছে, অর্থাৎ ধনী শ্রেণীর লোকের দ্রব্য হচ্ছে 0। এখন সমাজে যদি সব লোক গরিব হয় তাহলে বি বিন্দুতে উৎপাদন করবে, আবার যদি সব লোক ধনী হয় তাহলে এ বিন্দুতে উৎপাদন করবে। এখন আসি আমার সমাজে ধনী গরিব দুটোই আছে, ধনী গরিব দুটোই আছে। তাহলে যদি ধনী লোক বেশি থাকে, সাপোজ এখানে আমি একটা বিন্দু নিলাম সি, এই সি বিন্দুতে যখন আমি টান দিলাম তখন এখানে y2, এখানে x1, y2 x1। এখন সি বিন্দুতে সে যদি উৎপাদন করে তাহলে দেখা যাচ্ছে ও y2 ধনী লোকের দ্রব্য বা ওয়াই দ্রব্য উৎপাদন করতেছে। ও y2 কি করতেছে? ধনী লোকের দ্রব্য বা ওয়াই দ্রব্য উৎপাদন করতেছে, এবং ও x1 গরিব শ্রেণীর দ্রব্য বা এক্স দ্রব্য উৎপাদন করতেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধনী লোকের দ্রব্যের পরিমাণ বেশি, গরিব লোকের দ্রব্যের পরিমাণ কম। এখন আমরা মনে করলাম যে না, সমাজে গরিব লোক বেড়ে যাচ্ছে, গরিব লোক বেড়ে যাচ্ছে, অর্থাৎ গরিব লোকের দ্রব্যগুলো চাহিদা বাড়তেছে। সেক্ষেত্রে কি করবে? সে এই বিন্দুতে আর উৎপাদন করবে না। তখন সাপোজ সে এখানে আর একটা বিন্দু ডি বিবেচনা করবে, ডি বিন্দু বিবেচনা করবে। ডি বিন্দুতে যখন আমি টান দিলাম তখন আমি আরও দুইটা সংমিশ্রণ পেলাম, একটা হচ্ছে y1, একটা হচ্ছে x2, y1 x2। এই ডি বিন্দুতে যখন একজন উৎপাদক উৎপাদন করতেছে তখন দেখা যাচ্ছে ও y1 পরিমাণ সে ধনী লোকের দ্রব্য বা ওয়াই দ্রব্য উৎপাদন করতেছে, এবং ও x2 পরিমাণ গরিব শ্রেণীর দ্রব্য বা এক্স দ্রব্য উৎপাদন করতেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে এই ওয়াই লোকের দ্রব্যের চেয়ে, মানে ধনী লোকের দ্রব্যের চেয়ে এক্স দ্রব্যের পরিমাণ বেশি হয়ে গেছে, এক্স দ্রব্যের পরিমাণ বেশি হয়ে গেছে। এক্ষেত্রে দেখা গেল সি থেকে যখন ডি বিন্দুতে আসছে তখন এই ধনী লোকের দ্রব্য কমে গেছে, গরিব লোকের দ্রব্য বেড়ে গেছে। এই যে আমি কার জন্য উৎপাদন করব? মূলত আমি ধনী লোকের জন্য দ্রব্য উৎপাদন করব না গরিব লোকের জন্য দ্রব্য উৎপাদন করব, এইটা এবং কতটুকু উৎপাদন করব এইটা আমার সমাজের চাহিদার উপর নির্ভর করবে। এটি হচ্ছে মূলত মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটা। একটা হচ্ছে কি উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে,
কার জন্য উৎপাদন করা হবে, যা আমি চিত্রসহ বিস্তারিত আলোচনা করলাম।